হ্যালো এভরিওয়ান, পেশা উপস্থিতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সোমেন স্যার। আপকামিং এক্সামগুলির কথা মাথায় রেখে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে কোশ্চেন অ্যান্সারের সিরিজের ক্লাস চালু হয়েছে ইন্ডিয়ান পলিটির উপর, আজকে আমার 4th ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও, সেখানেও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকেও সেরকমই কিছু কোশ্চেন নিয়ে আমরা এসেছি যেগুলো তোমাদের আপকামিং এক্সামে যথেষ্ট হেল্প করবে। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। সংবিধানের দ্বিতীয় তফসিলে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? অর্থাৎ আমাদের সংবিধানের দ্বিতীয় তফসিল অর্থাৎ সেকেন্ড শিডিউলে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে? কি আছে দেখো। দেখো, ভাষা সংক্রান্ত, ভূমি সংস্কার সংক্রান্ত, বেতন ও ভাতা সংক্রান্ত এবং নগর বালিকা হবে না, এটা নগর পালিকা সংক্রান্ত অর্থাৎ পৌরসভা সংক্রান্ত। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে বেতন ও ভাতা সংক্রান্ত, অর্থাৎ সেকেন্ড শিডিউলে আমাদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা কোথায় করা হয়েছে? ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 8th শিডিউলে। কত নম্বর? 8 নম্বর শিডিউল বা 8 শিডিউলে। ঠিক আছে। ভূমি সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে? এটা আলোচনা করা হয়েছে 9th শিডিউলে, অর্থাৎ 9 নম্বর শিডিউলে বা 9th যে আমাদের তফসিল, সেই 9 নম্বর তফসিলে। বেতন ভাতা তো বললাম। আর নগরপালিকা বা পৌরসভা নিয়ে আলোচনা করা হয়েছে 12th শিডিউলে, কত? 12তম তফসিলে। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে কে বক্তৃতা দেন? অর্থাৎ প্রত্যেকটা লোকসভা যখন নির্বাচন হয় প্রতি 5 বছর অন্তর, তার যে প্রথম সভা বসে সেই সভার প্রথমে কে বক্তৃতা দেন? কি কি আছে অপশন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি। এটার অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অর্থাৎ অপশন বি। রাষ্ট্রপতি প্রতিটি লোকসভা নির্বাচনের পর যে প্রথম সভা বসে সেই সভায় রাষ্ট্রপতি প্রথম বক্তৃতা দেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? দেখো, আমরা জানি যে জাতীয় জরুরি অবস্থা ভারতে আজ পর্যন্ত 3বার ঘোষণা করা হয়েছে। কবার? 3বার। প্রথম ঘোষণা করা হয়েছিল, এখানে প্রশ্নটা এসেছে, এটার অ্যান্সার হবে অপশন এ, 1962 সালে। কেন? কারণ এই সময় ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল। সেই 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 সময় এই প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেকেন্ড জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1971 সালে। কত সালে? 1971 সালে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়। কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়। ঠিক আছে। আর থার্ড ঘোষণা করা হয়েছিল 1975 সালে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে। অভ্যন্তরীণ গোলযোগের কারণে। ঠিক আছে। এই 3টি কারণে আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা 3বার ঘোষণা করা হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে দেন? আমরা জানি যে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে দেন, আবার উপরাষ্ট্রপতিও তার পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে দেন। কিন্তু যদি উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকেন তাহলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে দেবেন? কি কি আছে অপশন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, স্পিকার। এটার আনসার হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে। তারপরে দেখো, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা সেই পদ পূরণের জন্য নির্বাচন করতে হবে? যদি রাষ্ট্রপতির পদ কোনো কারণে, রাষ্ট্রপতি মারা গেলেন বা তিনি অসুস্থ হয়ে গেলেন, কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, তাহলে সেই জায়গায় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে কতদিন থাকতে পারবেন, অর্থাৎ কতদিনের মধ্যে আবার নির্বাচন করাতেই হবে? 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। এটার অ্যান্সার হবে 6 মাস। 6 মাসের মধ্যে আবার পুনরায় রাষ্ট্রপতির নির্বাচন করাতেই হবে। ঠিক আছে। তার মানে উপরাষ্ট্রপতি ম্যাক্সিমাম 6 মাস রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করতে পারেন। তারপরে দেখো, সংসদে 0 আওয়ার কখন শুরু হয়? দেখো, 0 আওয়ার এই জিনিসটা আমাদের ইন্ডিয়ান ইনোভেশন, অর্থাৎ এই জিনিসটা আমাদের অন্য কোনো দেশের থেকে গ্রহণ করা হয়নি, এটা ইন্ডিয়ারই ইনোভেশন বা ইন্ডিয়ার আবিষ্কার বলতে পারি। তো 0 আওয়ার, দেখো, সংসদ যখন সেশন বসে, অর্থাৎ সেশন শুরু হয় সকাল 11টা থেকে। কটা থেকে? 11টা থেকে সেশন শুরু হয়। ঠিক আছে। এই 11টা থেকে 12টা পর্যন্ত চলে কোশ্চেন আওয়ার। ঠিক আছে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন রেজ করা হয়। তারপরে 11টা থেকে 12টা পর্যন্ত চলে 0 আওয়ার। কি চলে? 0 আওয়ার। তাহলে 0 আওয়ার শুরু হচ্ছে কটায়? শুরু হচ্ছে 12টায়। তাহলে এটার আনসার কি হবে?
12। 0 আওয়ারে কি হয়, এই সময় ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলো রেজ করা হয় এই 12টা। এটা চলে মোটামুটি 12টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ লাঞ্চ টাইম পর্যন্ত। ঠিক আছে, লাঞ্চ টাইমের পরে আবার সবার যে সাধারণ যে কাজকর্ম সেগুলো আবার শুরু হয়। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি। তারপরে লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন নির্বাচিত হয়? ঠিক আছে, দেখো আমরা জানি যে লোকসভার টোটাল সদস্য কত, 550 জন। ঠিক আছে, তার মধ্যে রাজ্যগুলি যেগুলো স্টেট আছে সেখান থেকে নির্বাচিত হয় 530 জন, এবং কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি সেখান থেকে নির্বাচিত হয় 20 জন, টোটাল 550 জন। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 20 জন, অপশন বি। তারপর দেখো রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত? রাজ্যসভা কতদিন স্থায়ী থাকতে পারে? কি কি অপশনে আছে? 5 বছর, 6 বছর, 2 বছর, কখনো শেষ হয় না। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন ডি, কখনো শেষ হয় না। কারণ রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। এখানে কি হয়, এখানে প্রতি 2 বছর অন্তর 1/3 যে মেম্বার তারা রিটায়ার করেন এবং তার জায়গায় আরো 1/3 মেম্বার নির্বাচিত হয়ে আসে। কিন্তু রাজ্যসভা কোনো সময় ভেঙে দেওয়া যায় না। লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে, লোকসভার মেয়াদ হলো 5 বছর, কিন্তু তার আগেও লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু রাজ্যসভা কখনোই ভেঙে দেওয়া যায় না। নেক্সট কোয়েশ্চেন দেখো, সংসদের কোন সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করে? অর্থাৎ সংসদের কোন সংসদের মানে সাংসদ হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যদি না থাকে পরবর্তীকালে প্রমাণিত হয়, তাহলে সেই যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন দেখা দিলে সেই তার চূড়ান্ত মীমাংসা কে করেন? অর্থাৎ তার যোগ্যতা আছে না যোগ্যতা নেই, এবং যোগ্যতা না থাকলে তাকে বরখাস্ত করা হবে না হবে না, এই যে ব্যাপারটা, এটা কে ঠিক করেন? চূড়ান্ত মীমাংসা কে করেন? কি আছে অপশন? স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন। এটার অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অপশন সি। কিন্তু এখানে দেখো, এখানে যে স্পিকার আছেন তিনিও কিন্তু মেম্বারদের যে লোকসভার যে মেম্বার আছে তাদেরকে তাদের অযোগ্যতা হলে তাদেরকে তিনি বরখাস্ত করতে পারেন। কোন ক্ষেত্রে অযোগ্যতা? অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল বদলির যে আইন। ঠিক আছে, কি হয়, কোনো একজন মেম্বার কোনো একটা দলের হয়ে নির্বাচন লড়লো, নির্বাচনে জেতার পর সে অন্য কোনো দলে যোগদান করলো, তাহলে তার যে সদস্য পদ সেটা থাকবে না, সেটা ঠিক করবেন স্পিকার। নেক্সট দেখো, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়েছিল? অর্থাৎ রাজ্যসভা প্রথম কবে গঠিত হয়েছিল? এপ্রিল 1952 সালে, ডিসেম্বর 1951 সালে, অক্টোবর 1952 সালে, জানুয়ারি 1953 সালে। এটার আনসার হবে এপ্রিল 1952 সালে। এপ্রিল 1952 সালে রাজ্যসভা গঠিত হয়েছিল, এবং মে মাসের 13 তারিখ গঠিত হয়েছিল লোকসভা, এবং লোকসভার বৈঠক বসেছিল 52 সালের মে মাসের 13 তারিখ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হলো? এপ্রিল 1952 সালে। আমাদের ভোট হয়েছিল কবে? ভোট হয়েছিল 1951-52 সালে, অর্থাৎ 1951 সালে ভোট শুরু হয়েছিল, এবং একটা দীর্ঘ প্রক্রিয়ার পর 1952 সালে ভোট গ্রহণ কমপ্লিট হয়েছিল, অর্থাৎ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বিধানসভায় সাধারণত সর্বনিম্ন কতজন সদস্য হতে পারেন? অর্থাৎ বিধানসভার যতজন সদস্য মানে সর্বনিম্ন সদস্য কত হতে পারে, এবং আরেকটা আছে কি সর্বোচ্চ সদস্য কত হতে পারে। আমরা যে রাজ্য বিধানসভা আছে মিনিমাম কতজন সদস্য নিয়ে বিধানসভা গঠিত হতে পারে, আবার বিধানসভার কতজন ম্যাক্সিমাম সদস্য হতে পারে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 60 জন, অর্থাৎ 60 জন মেম্বার বিধানসভায় মিনিমাম থাকতেই হবে। 60 জন মেম্বার ছাড়া কোনো বিধানসভা গঠিত হতে পারে না। ঠিক আছে, নর্থ ইস্টে কিছু স্টেট আছে, সেগুলো কিছু ব্যতিক্রম আছে, বাদ বাকি এটা অ্যান্সার কি হবে? 60 জন। দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক? অর্থাৎ এই বিধানসভার সদস্য পদ কোন রাজ্যের সর্বাধিক? দেখো বিধানসভা সদস্য পদ মানে কোন রাজ্য থেকে কতগুলো সদস্য থাকবে সেটা ঠিক হয় অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে। যে রাজ্যের জনসংখ্যা যত বেশি সেই রাজ্যের মেম্বার তত বেশি থাকবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি। দেখো এখানে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনসংখ্যা যেহেতু সবচেয়ে বেশি, তাই উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য পদ সবচেয়ে বেশি। কতজন এখন বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য পদ? 403 জন। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। তারপরে দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? কি কি আছে অপশনে? এম হেদায়েতুল্লাহ, জাকির হোসেন, মৌলানা আবুল কালাম আজাদ, টি এম শহীদ। এটার অ্যান্সার হবে জাকির হোসেন। জাকির হোসেন ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ঠিক আছে, এম হেদায়েতুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু প্রথম ছিলেন জাকির হোসেন। তাহলে এটার অ্যান্সার জাকির হোসেন। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? কি আছে? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখার্জি। দেখো এনারা চারজনই কিন্তু কোনো না কোনো সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সবচেয়ে প্রথম ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, তারপরে দেখো, সংবিধান সংশোধনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের যে অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন
এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কি কি আছে অপশন? আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের দেশের সংবিধান সংশোধনের ধারণা গ্রহণ করা হয়েছিল। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছিল? আমেরিকা থেকে নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইট এবং প্রিয়াম্বল বা প্রস্তাবনা। আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল আমাদের ডিপিএসপি অর্থাৎ নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর কানাডা থেকে কি নেওয়া হয়েছিল? কানাডা থেকে নেওয়া হয়েছিল শক্তিশালী কেন্দ্র বিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ ফেডারেল স্টেট। এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের দেশে কোথা থেকে ধার করা হয়েছিল? কানাডা থেকে ধার করা হয়েছিল। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে। রাজ্যের যে মন্ত্রীরা হয় তাদের বেতন কে ঠিক করেন? দেখো, সংবিধান, রাজ্যপাল, পার্লামেন্ট, রাজ্য আইনসভা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাজ্য আইনসভা। অর্থাৎ মন্ত্রীদের বেতন বা যারা রাজ্যসভা মানে বিধানসভার মেম্বার হন তাদের বেতন কে ঠিক করে? রাজ্যসভা ঠিক করে। ঠিক আছে, যদি বলা হতো পার্লামেন্ট মানে কেন্দ্রের যারা মন্ত্রী আছেন তাদের বেতন ভাতা কে ঠিক করেন? সেটাও ঠিক করেন কিন্তু পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? রাজ্য আইনসভা বা বিধানসভা। ভারতের কোন রাজ্যে পৃথক সংবিধান ছিল? ভারতের কোন রাজ্যে পৃথক সংবিধান ছিল বা আলাদা সংবিধান ছিল? এখন কিন্তু নেই, আগে ছিল। দেখো কি কি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 বা আর্টিকেল 370 এই অনুযায়ী জম্মু কাশ্মীরে একটা পৃথক সংবিধান ছিল, কিন্তু 2019 সালে এই জম্মু কাশ্মীরের যে পৃথক সংবিধান সেটা বাতিল করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আর জম্মু কাশ্মীরে কোনো পৃথক সংবিধান নেই। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন সি, জম্মু কাশ্মীর। ধর্ম পালনের স্বাধীনতার অধিকার কে সংবিধানের কত নম্বর ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? অর্থাৎ আমাদের যে ধর্ম পালন, ধর্ম প্রচার, আমরা যে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারি, এই যে আমাদের অধিকার, সেই অধিকারটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? দেখো এখানে অপশন, দেখো অপশন সি 25 থেকে 28 নম্বর আর্টিকেল। এটাই হবে এটার সঠিক অ্যান্সার। অর্থাৎ 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যেই আমাদের ধর্মীয় ব্যাপারে আমাদের যে স্বাধীনতা এটা প্রদান করা হয়েছে। ঠিক আছে, এটা অ্যান্সার কি? অপশন সি। তারপর দেখো, ভারতের সংবিধানের নির্বাচন কমিশনার কততম ধারায় রয়েছে? আমাদের সংবিধানের যে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনার সেটা কত নম্বর আর্টিকেলে বা ধারায় রয়েছে? কি কি আছে? 324, 333, 345, 361। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 324। 324 নম্বর ধারায় কি বলা হয়েছে? নির্বাচন কমিশনের গঠন, তার বিভিন্ন তার কাজ এই সম্পর্কে বলা হয়েছে 324 নম্বর ধারায়। যদি বলা হয় আমাদের দেশে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সেটা আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটার তখন অ্যান্সার হবে 326 জন, সরি 326 আর্টিকেল। ঠিক আছে, আমরা যে ভোট দান করি, আমাদের যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সেটা 326 নম্বর আর্টিকেলে স্থান দেওয়া হয়েছে। তারপরে দেখো, ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অর্থাৎ রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, লোকসভায় সভাপতি করেন স্পিকার। স্পিকারকে কিন্তু নির্বাচন করে যে লোকসভার সদস্যরা আছে তারা নিজেদের মধ্যে থেকে, কিন্তু উপরাষ্ট্রপতিকে এভাবে রাজ্যসভার সভাপতি হিসাবে নির্বাচন করা যায় না, কারণ উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি পদাধিকার বলে বা বাই পোস্ট তিনি রাজ্যসভার সভাপতি এরকমই হয়ে যাবেন। ঠিক আছে, তাকে আলাদাভাবে রাজ্যসভার সভাপতি হিসাবে নিয়োগ করার প্রয়োজন নেই। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে অপশন ডি, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। তারপরে দেখো, রাজ্যের রাজ্যপাল কে 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 শপথ বাক্য পাঠ করান? রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? কি কি আছে অপশন? মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। এটার অ্যান্সার কি হবে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের বিচারপতি। যদি বলা হয় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান, তাহলে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, তাহলে আর মুখ্যমন্ত্রীকে কে করান? মুখ্যমন্ত্রীকে করান রাষ্ট্রপতি। আর বিধানসভার স্পিকারকে কে করান? স্পিকারকে আলাদাভাবে কোনো মানে শপথ বাক্য পাঠ করার প্রয়োজন হয় না, কারণ স্পিকার যখন লোকসভার মেম্বার হিসেবে যখন লোকসভা এন্ট্রি করে তখনই তাকে শপথ বাক্য পাঠ করে তাকে এন্ট্রি করতে হয়, তার জন্য তাকে আলাদাভাবে শপথ বাক্য পাঠ করার প্রয়োজন হয় না। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা হবে হাইকোর্টের বিচারপতি। যদি বলা হতো কেন্দ্রীয় মন্ত্রীদের, তখন হতো সুপ্রিম কোর্টের বিচারপতি। সরি, যদি বলতো রাষ্ট্রপতি তাহলে হতো সুপ্রিম কোর্টের বিচারপতি। ঠিক আছে, তারপরে দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমানে কতগুলি সদস্য আছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা কতজন সদস্য নিয়ে গঠিত হয় বর্তমানে? কত?
238, 267, 295, 311। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি 395। 395 জন সদস্য নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাডভোকেট জেনারেল, তার জন্য আমাদের জানতে হবে অ্যাডভোকেট জেনারেল কে। অ্যাডভোকেট জেনারেল হলেন রাজ্যের সর্বোচ্চ আইন পরামর্শদাতা, অর্থাৎ রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা হলেন অ্যাডভোকেট জেনারেল। কেন্দ্র সরকারের আইনি পরামর্শদাতা যেমন অ্যাটর্নি জেনারেল, সেরকমই রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা হলেন অ্যাডভোকেট জেনারেল। তাহলে এই অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাজ্যপাল। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? তার অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে? কি আছে? 10টি, 11টি, 12টি, 13টি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 11টি। বর্তমানে 11টি রয়েছে, কিন্তু যখন 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন এই মৌলিক কর্তব্যগুলি আমাদের সংবিধানে যুক্ত হয়, তখন কিন্তু 11টা মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে ছিল না, তখন 10টা ছিল। পরবর্তীকালে 2002 সালে 2002 সালে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 86 অর্থাৎ 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরো একটি মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত হয়। কোন কর্তব্যটি? না তো পিতামাতার কর্তব্য হলো তার যার যে সন্তান আছে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা। এই যে কর্তব্য, এই কর্তব্যটা 11 নম্বর কর্তব্য হিসাবে আমাদের সংবিধানে যুক্ত হয়। ঠিক আছে, মৌলিক কর্তব্য এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে 51A আর্টিকেল। যদি বলা কত কোন পার্টে রয়েছে, তাহলে পার্টে হবে এটা হচ্ছে 4A। ঠিক আছে, আর এই মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে আনা হয়েছিল, আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল? সেটা হবে শরণ সিং কমিটি। ঠিক আছে, মনে রাখবে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। তারপরে দেখো, সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলোকে স্থান দেওয়া কততম তফসিলে? অর্থাৎ আমাদের যে আঞ্চলিক ভাষা আছে সেগুলোকে সংবিধানের কততম তফসিলে বা কোন শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে? কি আছে? 7ম, 8ম, 9ম, 10ম। এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 8ম শিডিউল। অর্থাৎ 8 নম্বর শিডিউলে আঞ্চলিক ভাষা স্থান পেয়েছে। আমাদের বর্তমান আঞ্চলিক ভাষা কতগুলি? 22টি আঞ্চলিক ভাষা। কতগুলি? 22টি। আর 7ম তফসিলে কি আছে? 7ম তফসিলে আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। অর্থাৎ একটা লিস্ট বলা দেওয়া আছে, 3টে লিস্ট। এই 3টে লিস্টের মধ্যে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া আছে এই 7ম শিডিউল বা 7ম তালিকায়। ঠিক আছে, 7ম তফসিলে। তারপরে দেখো, নবমে কি আছে? 8মে তো বললাম আমি এটাই। তারপরে নবমে কি আছে? নবমে আছে ভূমি সংস্কার আইন। 9ম তফসিলে বা 9th শিডিউলে কি আছে? ভূমি সংস্কার আইন সম্পর্কে বলা হয়েছে। আর 10ম শিডিউলে কি আছে? অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল বা দলবদলির যে আইন, দলবদলি বিরুদ্ধে যে আইন, সেটা হচ্ছে 10ম শিডিউলে স্থান পেয়েছে। কত সালে? এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1985 সালে, 85। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 52nd অর্থাৎ 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1985 সালে এই 10ম শিডিউল আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল, যেখানে অ্যান্টি ডিফেকশন ল বা দলবিরোধী আইন করা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, তথ্য জানার অধিকার আইন কবে পাস হয়েছে? তথ্য জানার অধিকার অর্থাৎ আমাদের যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কত সালে পাস হয়েছে? কি 2000, 2004, 2005, 2006? এটার অ্যান্সার হবে 2005 সালে। 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্য জানার অধিকার আমাদের সংবিধানে পাস হয় বা আমাদের পার্লামেন্টে পাস হয়। তারপরে দেখো, ভারতের সংবিধানের মূল অভিভাবক কে? আমাদের সংবিধানের মূল অভিভাবক বা গার্ডিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন কাকে বলা হয়? কি আছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে অপশন ডি, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টকে আমাদের সংবিধান বা আমাদের যে মৌলিক অধিকার আছে তার রক্ষাকর্তাও বলা হয়, সেভিয়ার অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটও বলা হয়। ঠিক আছে, আবার সংবিধানের মূল ব্যাখ্যাকর্তা অর্থাৎ ফাইনাল ইন্টারপ্রেটার অফ আওয়ার কনস্টিটিউশন, সেটাও বলা হয় সুপ্রিম কোর্টকে। ঠিক আছে, আমাদের সংবিধানের প্রধান বা চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে? সুপ্রিম কোর্ট। তারপর দেখো, পার্লামেন্টে বছরে কত প্রকার অধিবেশন বসে? পার্লামেন্টে কত প্রকার অধিবেশন বসে? কি দেখো, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে অপশন বি, 3 প্রকার অধিবেশন বসে। ঠিক আছে, 3 প্রকার আমাদের সংবিধানে আমাদের পার্লামেন্টে অধিবেশন বসে। কখন? প্রথম অধিবেশন বসে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন
ঠিক আছে, প্রথম হচ্ছে বাজেট অধিবেশন বসে, তারপরে সেকেন্ড হচ্ছে বাদল অধিবেশন, বাদল অধিবেশন, আর থার্ড বসে শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন, শীতকালীন অধিবেশন। ঠিক আছে, এটা মনে রাখবে যে বাজেট অধিবেশন সবচেয়ে লংগেস্ট বা দীর্ঘ অধিবেশন হলো এই বাজেট অধিবেশন। ঠিক আছে, আর সবচেয়ে স্মলেস্ট বা সবচেয়ে কম দিন স্থায়ী থাকে এই শীতকালীন অধিবেশন। তারপর দেখো কোরাম কাকে বলে। দেখো কোরাম কাকে বলে, কোরাম হলো লোকসভায় হোক বা বিধানসভায় হোক কোন সভা চলতে গেলে যে সংখ্যক সদস্যের সেখানে উপস্থিত থাকা দরকার, অর্থাৎ মানে যত শতাংশ সদস্য বা যত পরিমাণ সদস্য উপস্থিত না থাকলে সভার কার্য শুরু করা যায় না। ঠিক আছে, সেটাকে বলা হয় কোরাম। কি কি অপশন আছে, লোকসভার মোট সদস্যের 1/10 বা লোকসভার মোট সদস্যের 1/20, লোকসভার মোট সদস্যের 1/30, লোকসভার মোট সদস্যের 1/50। এটার আনসার কি হবে, এটার আনসার হবে অপশন এ, অর্থাৎ 1/10 সদস্য উপস্থিত না থাকলে সবার কাজ শুরু করা যায় না। ঠিক আছে, তার মানে লোকসভার মোট সদস্য সংখ্যা কত, 550 জন, তাহলে কতজন উপস্থিত থাকতে হবে, 10% মানে 55 জন উপস্থিত থাকতে হবে। 55 জন উপস্থিত না থাকলে লোকসভার কাজ শুরু করা যাবে না। এটাকেই বলা হয়, এই যে 1/10 এটাকেই বলা হয় কোরাম। ঠিক আছে, নেক্সট দেখো আজকের লাস্ট কোশ্চেন দেখো, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। অজিত সিং, জিভি মহলঙ্কর, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে অপশন ডি, সুকুমার সেন। সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশন। ঠিক আছে, আর অপশন বি এ কি আছে দেখো, জিভি মহলঙ্কর, তিনি ছিলেন ভারতের প্রথম স্পিকার। কি ছিলেন, ভারতের প্রথম স্পিকার ছিলেন বা লোকসভার অধ্যক্ষ ছিলেন জিভি মহলঙ্কর প্রথম। আমাদের নির্বাচন কবে হয়েছিল, আমাদের নির্বাচন হয়েছিল 1951 থেকে 52 সাল পর্যন্ত। ঠিক আছে, এই আর 1951 সালে শুরু হয়েছিল এবং একটা দীর্ঘ প্রক্রিয়ার পর 1952 সালে নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট বা সম্পূর্ণ হয়েছিল 1952 সালে। তো আজকের মতো ক্লাস এখানে থাকলো, আমরা পরবর্তীকালে এরকমই আরো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ক্লাসটাকে মানে আমাদের চ্যানেলকে শেয়ার করো এই ক্লাসটা গুলোকে, যাতে আরো বেশি অ্যাসপিরেন্ট আমাদের চ্যানেলের সঙ্গে যুক্তে পারে এবং তাদের প্রিপারেশনকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।